কিন্তু ওনার নেতাকর্মীদের আহ্বান যে তোমরা প্রতিরোধ গড়ে তোলো, তোমরা যে যেখানে আছো সেখানেই তুমি নেতা, উপরে অন্য কোনো নেতার জন্য তুমি আশা করো না, অন্য কোনো নেতার জন্য তুমি অপেক্ষা করো না। তুমি একদম মায়ের মতো স্নেহ আদর করতেন বা রাখতেন। সেই নেতাদের ব্যাপারে তিনি স্পষ্ট একটা ইঙ্গিত করে দিয়েছেন, কে কোথায় নেতা আছে এটা কোনো বিষয় না, তোমরা যে যেখানে আছো, যে যেখানে দাঁড়াতে পারবা সেখানে তুমিই নেতা। এই শেখ হাসিনার একটা মত যেটা অনেক দিন থেকে আমরা বলে আসছি যে ওনার প্রচলিত যেসব নেতা কর্মী আছেন, এমপি আছেন, এদের প্রতি প্রচন্ড ক্ষুব্ধ, যারা পালিয়ে গেছেন তাদের প্রতি ক্ষুব্ধ। আমি আরেকটা ইয়েতে শুনেছি যে উনি খুবই ক্ষুব্ধ হলো ইউরোপে পালিয়ে যাওয়া নেতাদের উপরে। প্রচন্ড না, ওনার এক ধরনের সফট কর্নার আছে, ইন্ডিয়াতে যে নেতারা আছেন তাদের প্রতি এক ধরনের সফট কর্নার থাকলেও ইউরোপে পালিয়ে যাওয়া নেতাদেরকে উনি সুবিধাবাদী হিসেবে মানে চিন্তা করছেন। শেখ হাসিনা আজকে একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য হয়তো ইউটিউব, ফেসবুকে ইতিমধ্যে তার দলীয় কর্মীরা অনেকটা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে তার বক্তব্য প্রচার করছেন, কেউ ইউটিউবের বক্তব্য 1 মিনিট 1.5 মিনিট এইভাবে। আপনি তো পুরো বক্তব্যটা শুনেছেন, আসলে শেখ হাসিনা কি বার্তা দিতে চাইলেন? আমি এই ভাষণটার আপনি জিসটা তো বলেছেনই, কিন্তু এখানে ভাষণটা যদি কেউ শোনেন, সেটা হলো যারা শুনবেন তারা দেখবেন যে এই প্রথম শেখ হাসিনার একটা রিয়েল ভয়েস, মানে রিয়েল মানে কি, ওনার একটা দৃঢ় মনোবল, দৃঢ়তার সাথে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া, মানে এক ধরনের আপনি একটা পলিটিক্যাল যে একটা স্ট্যান্ড উনি নিয়েছেন এবং উনি এটা প্রকাশ্যে এলেন অডিওর মধ্যে। এটা একদম মানে এটাই আসলে এখন থেকে আওয়ামী লীগকে যে চুরি করে লুকিয়ে থাকার যে বা পালিয়ে থাকার যে প্রবণতাটা, সেটা থেকে উনি বেরিয়ে আসতে বলেছেন। উনি সাহস জুগিয়েছেন যে তোমরা সামনে আসো, এবং যে যেখানে আছে উনি তার প্রচলিত যে সাধারণত উনি সবাইকে কি বলে সব নেতাদেরকে মানে বগল তলায় নিয়ে রেখে উনি সাহায্য সহযোগিতা করতেন, একদম মায়ের মতো স্নেহ আদর করতেন বা রাখতেন। সেই নেতাদের ব্যাপারে তিনি স্পষ্ট একটা ইঙ্গিত করে দিয়েছেন, কে কোথায় নেতা আছে এটা কোনো বিষয় না, তোমরা যে যেখানে আছো, যে যেখানে দাঁড়াতে পারবা সেখানে তুমিই নেতা। এই যে একটা প্রকাশ, এটা অনেক আগে থেকেই আমরা প্রেডিক্ট করতেছিলাম যে এই ধরনের আলোচনাগুলো হতে পারে এবং এই ধরনের আসতে পারে। আমরা বলেছিলাম যে 26শে মার্চের পরেই আওয়ামী লীগ প্রকাশ্যে এবং তাদের নেত্রী একেবারে জেনুইনলি একটা বক্তৃতা দিয়ে, যেটা উনি গত কয়েক মাস ধরে এলাকা ভিত্তিক কথা বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন, এবং বিভিন্ন জায়গায় আমি অনেকগুলো ওনার অডিও ক্লিপ শুনেছি, অনেকগুলো শোনার সুযোগ হয়েছে। সেখানে আমি এমনও দেখেছি এক এমপিকে উনি বলছেন যে তোমার 5 জন লোক সংগ্রহ করার ক্ষমতা নাই, তুমি লাখ লাখ লোকের দেখাও, তুমি পারলে তুমি কি করলা। উনি এমন উষ্মা প্রকাশ করেছেন, এবং নেতাদের ব্যাপারে উনি যারা আসলে যারা ওনার ঘাড়ে চেপে নেতাগিরি করে গেছে, মানে আসলে জনগণের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নাই, তাদের ব্যাপারে ওনার মনোভাবটাকে এটা কিন্তু পরিষ্কার। আর একটা ভিডিও ক্লিপে আমি দেখেছি উনি বলছেন যে তোমাদের যদি এতই মানুষজন থাকে, তোমরা আওয়ামী লীগের অফিসটা কেন রক্ষা করতে পারলে না? তোমাদের যদি এতই ক্ষমতা থাকে, এতই আমাকে এত বড় বড় কথা বলো, তোমরা কি করে আওয়ামী লীগের অফিসটা ঠিক আছে তোমরা আবার পুনর্দখল করতে পারো, আবার নিতে পারলা না কেন? নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলো না কেন? ওখানে তো 200-300 কর্মী গেলেই ওখানে তোমরা নিয়ন্ত্রণ নিতে পারো, তোমরা সেটা পারো নাই কেন? এখন বড় বড় কথা বলো। তার মানে ওনার প্রচলিত যেসব নেতা কর্মী আছেন, এমপি আছেন, এদের প্রতি প্রচন্ড ক্ষুব্ধ, যারা পালিয়ে গেছেন তাদের প্রতি ক্ষুব্ধ। আমি আরেকটা ইয়েতে শুনেছি যে উনি খুবই ক্ষুব্ধ হলো ইউরোপে পালিয়ে যাওয়া নেতাদের উপরে, প্রচন্ড রকমের ক্ষুব্ধ, তাদের নামও উনি শুনতে চান না, এমনই ওনার ইউরোপের কিছুটা হলো উনি সহমর্মিতা দেখান যারা ভারতে গেছে, তা মনে করেন যে তাদের জীবনের হুমকি ছিল, এই জন্য হয়তো ভারত পর্যন্ত, যারা ইউরোপ পর্যন্ত, তার মানে তারা আগে থেকেই এটা প্ল্যান করে রাখছে যে কোনো কিছু হলে তারা আগে থেকেই বিছানা, তাদের প্ল্যান আগে থেকে তারা মানে তাদের ভবিষ্যৎ তারা ঠিক করে রাখছে। কিন্তু যারা শুধুমাত্র ইন্ডিয়া গেছেন তারা তো আসলে পালিয়ে গেছে, তার তো পালাতে হয়েছে, এলাকায় থাকতে পারে না। ওনার এক ধরনের সফট কর্নার আছে, ইন্ডিয়াতে যে নেতারা আছেন তাদের প্রতি এক ধরনের সফট কর্নার থাকলেও ইউরোপে পালিয়ে যাওয়া নেতাদেরকে উনি সুবিধাবাদী হিসেবে মানে চিন্তা করছেন। এরকম আমি বেশ কয়েকটা অডিও ক্লিপ, যদিও অনেকেই বলেছে অনেক সময় যে সাম অফ দি অডিও ক্লিপস আর এআই মেড। অনেকে আমাকে বলেছেন যে ইউরোপের নেতাদের সম্পর্কে উনি যে মনোভাবের যে কথাটা প্রচার হয়েছে এটা এআই দ্বারা তৈরি।
অনেকেই বলেছেন আমার পরিচিত জনজন অনেকে বলছে ইন্ডিয়াতে যারা আছেন তাদের ব্যাপারে উনি ওদের সাথে ওনার রেগুলার যোগাযোগ আছে, ওনারা রেগুলার যোগাযোগ রাখে, কিন্তু প্রকৃত তথ্য হলো আসলে উনি তার সাথেই উনি যোগাযোগ ওনার মত চাইলে উনি তার সাথে যোগাযোগ রাখেন, কেউ চাইলেই ওনার সাথে যোগাযোগ করতে পারে। একটা একদম একেবারে অনেক আগে আমি বলছিলাম যে এটার কোনো সত্যতা নাই, উনি চাইলে যোগাযোগ করে, উনি চাইলে সবকিছু হয়, উনি চাইলেই ওনার যে সেক্রেটারিয়েট আছে, ওনার যে লোকবল যে দিয়ে উনি তার ইয়েটা করছেন ওটা দিয়ে উনি করেন। তো যাই হোক, সর্বশেষটাতে আপনি দেখলেন যে শেষ পর্যন্ত ওনার একেবারে আপনি বলতে পারেন যে রিয়েল ভয়েস, রিয়েল ডিটারমিনেশন, যে জাতির সাথে যা হয়ে গেছে এটাকে উনি অনেকটা স্বীকার করেছেন যে যে এরা আল্লাহ, উনি বলছেন আল্লাহ আল্লাহ এটা চেয়েছে যে আমি সরে যাই, তাইলে এদের চেহারা ফাঁসবে, এরা এতদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল, তাদেরকে কেউ চিনত না, তাদেরকে করতে, কিন্তু তারা আজকে প্রকাশিত যে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তিনি বলছেন যে যদি আল্লাহ আমাকে বাঁচা রাখছে, আমাকে আরেকটা সুযোগ দেওয়ার সুযোগ আমি অবশ্যই পাবো। এবং উনি বলছেন, উনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যেসব নেতাকর্মীর উপরে অত্যাচার হয়েছে, হত্যা হয়েছে, সবকিছুর বিচার উনি করবেন, এবং সকল দুর্নীতি এই পর্যন্ত গত 7-8 মাসে যা দুর্নীতির অভিযোগ পাচ্ছে প্রত্যেকটার বিচার উনি করবে, এবং ওনার বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ করা হয়েছে সবগুলো উনি ফেস করবেন। উনি এই কথা বলতে গিয়ে বলছেন যে ইউনূস সাহেব তো কোনো কিছু ফেস করলেন, উনি সবগুলো মামলা উইথড্র করে নিয়ে গেছেন। তো উনি তো ফেস করেন, উনি বলেছেন আমি সব মামলা ফেস করব এবং আমি প্রমাণ করব যে আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ করতে পারবে না। তিনি আওয়ামী লীগ ভাঙ্গার কথা বলেছেন যে আওয়ামী লীগ ভাঙ্গারও চেষ্টা হচ্ছে, সেই ভাঙ্গা উনি সেটাকে বলেছেন যে আওয়ামী লীগ ভাঙ্গার চেষ্টা আজকে নতুন নয়, এবং একটা উপমা ব্যবহার করেছেন যে যত ভাঙে যত কাটে তত জ্বলে, এটা ব্যবহার করেছেন, একটা ফ্রেজ ব্যবহার করেছেন যে আওয়ামী লীগের যত ভাঙবে তত আওয়ামী লীগ জ্বলে উঠবে, আওয়ামী লীগের ভাঙার নিয়ে ভয় পাওয়ার কিছু না। মওলানা ভাসানীও, প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা ভাসানীও চলে গেছেন, তাই বলে আওয়ামী লীগ মরে যায়নি। তো উনি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য উনি বলেছেন যে 14 দলের সাথে যোগাযোগ রাখার জন্য, 14 দলের নেতাকর্মীদের সাথে সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে যোগাযোগ রাখার জন্য এবং মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য। তিনি উল্লেখ করেছেন যে এই সরকার এসে মানুষের বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে, মানুষের বিভিন্ন ধরনের যারা সমাজে নিরীহ বা অর্থনৈতিকভাবে নিগৃহীত তাদের জন্য উনি যেসব ভাতা, এগুলো সেসব ভাতা না দিয়ে সেসব ভাতা লুটপাট করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে নয়-ছয় করা হচ্ছে। উনি এইসব, এবং উনি আরো অভিযোগ করেছেন এই মন্ত্রী, এই উপদেষ্টা পরিষদের ছোট ছোট উপদেষ্টারাও এখন শত কোটি টাকার মালিক, এইসব সবকিছু উনি জানেন এবং সবকিছুর বিচার উনি করবেন। উনি বলছেন যেসব হত্যাকাণ্ড হয়েছে এই সময় এবং এগুলা করে, কিন্তু উনি ওনার নেতাকর্মীদের আহ্বান যে তোমরা প্রতিরোধ গড়ে তোলো, তোমরা যে যেখানে আছো সেখানেই তুমি নেতা, উপরে অন্য কোনো নেতার জন্য তুমি আশা করো না, অন্য কোনো নেতার জন্য তুমি অপেক্ষা করো না, তুমি যেখানে আছো সেখানে প্রতিরোধ করে আওয়ামী লীগ দাঁড়িয়ে যাবে, এবং উনি সে সময় অনুযায়ী উনি যা বলার, যা নির্দেশ দেওয়ার সে অনুযায়ী কাজ করার জন্য উনি, এবং সবচেয়ে বড় বিষয় উনি যেরকম নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তেমনি উনি জনগণের সাথে সম্পর্ক রাখার জন্য, যে জনগণকে উনি স্বস্তিতে রেখে, উনি কৃষকের কথা বলছেন, শ্রমিকের কথা বলেছেন, উনি গার্মেন্টস শ্রমিকদের কথা বলেছেন, উনি যাদের ব্যাপারে উনি উদ্বিগ্ন, যাদের আর্থিক অনটনের জন্য, আর্থিক কষ্টের জন্য উদ্বিগ্ন, প্রত্যেকের কথা উল্লেখ তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তো আমি ধারণা করি যে এই উনার বক্তৃতাটা ইতিমধ্যেই প্রচার হয়েছে বা প্রচার হয়ে যাবে এবং সবাই দেখতে পাবে। তো আমি এর জিস্টটা একটু তুলে ধরলাম, দ্যাটস অল। বাট তিনি তো এসবও বলেছেন যে বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবকিছু বন্ধ করে লুটপাট হয়ে গেছে, এই মানুষদের পাশেও দাঁড়ানোর কথা। এবং তিনি এটাও বলেছেন যে ভবিষ্যতে তিনি ক্ষমতায় গেলে, মানে তিনি এই কথা বলেছেন যে আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, আমি জানি আবার রাষ্ট্র ক্ষমতায় আমি যাব, এটা আমার বিশ্বাস, আমার এই বিশ্বাস আল্লাহর উপর আছে, আমি জীবিত আছি, আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে যেসব জায়গা দখল হয়ে লুটপাট হয়েছে সেগুলো এনে গরিবদের দিয়ে দেওয়া হবে, এমনটা তো বলেছেন। হ্যাঁ বলেছেন, শুধু তাই উনি বলছেন যে এইভাবে বলেছেন যে তোমরা চিন্তা করো না, যে আমি কিন্তু সবার সাথে কথা বলি, মানুষের সাথে কথা বলি, নেতাকর্মীদের সাথে সব এলাকায় কথা বলি, সো আমি জানি যে কি হচ্ছে বাংলাদেশে, তোমরা শুধু মানুষের পাশে দাঁড়াও, তোমরা নিজেরা দাঁড়িয়ে যাও, প্রতিরোধ গড়ে তোলো। আমি বলছেন যে যেখানে আছো সেখানে প্রতিরোধ গড়ে তোলো, একদম নির্দেশনা দিয়েছেন। এখন আওয়ামী লীগের এই শুরু হলো, আমি মনে করি যে শেখ হাসিনার এই ঘোষণার মধ্যে দিয়ে শুরু হলো আওয়ামী লীগের নবযাত্রা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের
বলতে পারে পুনর্জন্মের মতোই একটা ঘটনা ঘটবে, যদি তারা আসলে সামনে আসতে পারে। এবং কতদিনে তারা আস্তে আস্তে এটা একদিনেই কোনো কিছু হবে বলে বিশ্বাস করেন শেখ হাসিনাও সেটা মনে করেন নাই। উনি বলছেন ধীরে ধীরে। তবে তোমরা তোমাদের সক্ষমতা প্রমাণ করো, তোমরা তোমাদের জায়গায় প্রতিরোধ গড়ে তোলো, তোমরা যে যেখানে আছো সেখানেই তুমি নেতা, তোমরা উপরে কোনো নেতার জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই, যে যেখানে আছো সেটা করার জন্য। এবং যেটা আমি আগের উনি কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে অফিসগুলো দখল হয়েছে, অফিসগুলো হয়েছে, সবগুলি উনি বলেছেন যে পুনর্দখল করা, পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। তারপরে তিনি আবার এটাও বলেছেন নেতাকর্মীদের বা জনগণকে উনি আশ্বাস করেছেন যে যারাই এই আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সন্তান মারা গেছে, প্রত্যেকের জন্য উনি আর্থিক একটা ব্যবস্থা করবেন এবং যার যা ক্ষতি হয়েছে সেটার জন্য উনি ভূমিকা রাখবেন। উনি যদি পারেন উনি সেটা করবেন। একেবারে একটা কথা বলছিলেন যে যে যেখানেই আছো সেখানেই তুমি নেতা, তার মানে কি আওয়ামী লীগের যে একটা স্লোগান, আই টেল ইউ ইট ইজ দিস ইজ আ স্লোগান, যে যেখানে আছো তুমি সেখানেই নেতা। না, স্লোগান হিসেবে আমি বলতে চাচ্ছি যে আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাই, এটা কি এই বার্তা দিলেন যে আপনি বলছিলেন যারা ইউরোপ চলে গেছেন, আমেরিকা চলে গেছেন, তাদের উপর তিনি খুব ক্ষুব্ধ, আবার ভারতে যারা আশ্রয় নিয়েছেন তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু সামান্য সহানুভূতিশীল, সামান্য, কিন্তু যে যেখানে আছো সেখানেই তুমি নেতা, তোমাকে আর কেউ ডিরেকশন দেওয়ার দরকার নেই, নির্দেশনা দেওয়ার দরকার নেই। তার মানে যে হাইব্রিড নেতাদের দাপটে, হাইব্রিড এর দাপটে যে তৃণমূলের যে নেতারা একদম নিবেদিত আওয়ামী লীগ, তারা যে নিষ্পেষিত ছিল, বঞ্চিত ছিল, ঘরমুখো হয়ে গেছিল, ঘরের ভিতর ঢুকেছিল, তাদেরকে কি আসলে উৎসাহিত করলেন কিনা যে তোমরাই নেতা? না, এটা উৎসাহিত শুধু না, আপনি তো এটা আমি আপনার অনুষ্ঠানে অনেক আগে বলছি যে আওয়ামী লীগের কিন্তু শুদ্ধি অভিযান যেটা চালানোর কথা বিভিন্ন মহলতে বলে যে আওয়ামী লীগের সংস্কার দরকার, শুধু আওয়ামী লীগের তো শুদ্ধি অভিযান হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু ওই লেভেলের নেতাকর্মীরা যারা এই সময় দৃঢ়তা দেখাতে পারে নাই, এই সময় যারা দাঁড়াতে পারেনি তাদের আর নেতৃত্ব নাই, যারা দাঁড়াতে পারবে তারাই নেতা। এটাই তো উনি বলে দিয়েছেন, তুমি যে যেখানে আছো তুমি সেখানেই নেতা। এটা মানেটা কি? আওয়ামী লীগে যারা এই পর্যন্ত যারা যেখানে নেতৃত্বে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা কেউ নাই, তারা এটা কিন্তু অটোমেটিক একটা শুদ্ধি অভিযান হয়ে গেছে। এটা আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, তারা নিশ্চয়ই তাদের সম্মেলন, সব লেভেলের সম্মেলন করে তাদের নেতৃত্ব পরিবর্তন করার জন্য তাদের সময় লাগবে। সেই দিন পর্যন্ত হয়তো এইসব নেতারা নাম খসতে থাকবে, কিন্তু তারা যে আর তাদের নেতৃত্ব তাদের নাই এটা কিন্তু পরিষ্কার। এটা কিন্তু একেবারে আমি অনেকবার আপনার এখানে বলছি যে আওয়ামী লীগ কিন্তু শুদ্ধি অভিযান চলছে এবং আমাদের শুদ্ধি অভিযান হয়ে গেছে, এটা অটো হয়ে গেছে। এটা শেখ হাসিনাকে ঘাট ধরে কাউকে বের করার দরকার না, যার যার মতো করে শেষে বেরিয়ে যাওয়াটাই এখন উপযুক্ত সময়। মানে উনি সেই বার্তাটা দিলেন। আপনার কাছে কি মনে হচ্ছে, একজন বিশ্লেষক হিসেবে আপনার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্যটা বা এই নির্দেশনাটা আসলে দিয়াশলাইয়ের কাঠির মতো কিনা? অফকোর্স এটা বারুদ আমি বলছি না, আমি মনে করছি ইনি ইগনাইট করেছেন। তিনি কিন্তু একটা কথা বললেন না যে আওয়ামী দল ভাঙা নিয়ে কথা বলতে গিয়ে উনি যে উদাহরণটা দিচ্ছেন, আপনি এইটার যে অর্থ যত কাটে তত জলে, মানে আওয়ামী লীগ যত অত্যাচার করবা তত কিন্তু আওয়ামী লীগ বাড়বে। আওয়ামী লীগের ভাঙ্গার ব্যাপার শুধু না, উনি আওয়ামী লীগের যত অত্যাচার হচ্ছে উনি বলছেন যে আওয়ামী লীগ তত জোরে সোরে ফেরত আসবে, এবং যেটা আওয়ামী লীগ সবসময় করছে। এটা কিন্তু উদাহরণ আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ কিন্তু সব সময় কিন্তু ঘাড় তুলে দাঁড়িয়েছে, এবং কোনোবার তারা যখন দাঁড়াইছে তারা কখনো হারে নাই। তারা মুক্তিযুদ্ধে জিতেছে, তারা পরবর্তী বিভিন্ন সময়ে তারা কিন্তু দেশের যখন হাল ধরছে, তারা যখন দাঁড়িয়েছে তখন তারা কিন্তু জিতেছে। হয়তো তাদের সময় লেগেছে, এখনো সময় লাগতে পারে, কিন্তু তারা যে দাঁড়ায় এটা কিন্তু আবারও এই দেখেন শেখ হাসিনার এই যে ভয়েসটা আপনি আজকে শুনলেন, আমি আপনাকে শুনিয়েছি ভয়েসটা, আপনি শুনেছেন? দৃঢ়তার সাথে কথা বলেছেন আপনি যে ভয়েসটা তো নিশ্চয়ই শুনেছেন। আমি শুনছিলাম। এটা হলো রিয়েল শেখ হাসিনার ভয়েস, আপনি শুনতে পেলেন যে যিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন। যদিও নেতাকর্মীর কথা বলা হচ্ছে, কিন্তু বেসিক্যালি জাতির উদ্দেশ্যে বললেন। তিনি জাতির সকল জনগণের সকলকে দায় দায়িত্ব উনি নিলেন, যারা নিগৃহীত, নিষ্পেষিত, যারা অত্যাচারিত, যাদের ছেলে মেয়েদের হত্যা করা হয়েছে, যে পুলিশ ভাইদেরকে হত্যা করা হচ্ছে, যেসব বাহিনীর লোকদেরকে যেখানে ইয়ে করা হয়েছে, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন লোকদেরকে নিগৃহীত করা হয়েছে, টিচারদেরকে মানে ছাত্রদের দ্বারা টিচারদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, অত্যাচার করছে, গায়ে হাত তোলা হয়েছে, এই সব কিছুর প্রতিকার উনি করবেন, সেটাই তো উনি ঘোষণা দিলেন। একেবারে। এর মানে এখন থেকে আওয়ামী লীগকে কেউ যদি মানে আওয়ামী লীগ প্রতিরোধের কথা, শেখ হাসিনা বলছেন প্রতিরোধের কথা, তার মানে সরকারের তরফ থেকে সরকারের একাধিক উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ তো বটে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না। এনসিপি তো পরিষ্কার বলেছে আমাদের প্রথম কাজ হবে আওয়ামী লীগের প্রতীক ছিনিয়ে নেওয়া, মানে প্রতীক বাতিল করা, তার নিবন্ধন বাতিল করা। এই জায়গায় এই
শেখ হাসিনার আহ্বান আওয়ামী লীগ শুনেন, কর্মীদের উজ্জীবিত ওনারা করবে। কি বললো না বললো আজকের বক্তৃতাটা আপনি নিজে শুনেছেন, আমি আপনাকে জি, শোনানোর ব্যবস্থা, আপনি জি, নিজে শুনেছেন, যে ভয়েস আপনি শুনেছেন, সেই ভয়েসে এইসব পাতি ছোটখাটো এই উপদেষ্টার ভাত আছে মনে হয় এদের সবার হৃদকম্প হয়ে গেছে। এতক্ষণে নিশ্চয়ই ওরা শুনেছে, এতক্ষণ আমরা যেহেতু শুনতে পেয়েছি তারাও শুনতে পেয়েছে। এই ভাষণ নিশ্চয়ই এখন ইউনুস সাহেব পর্যন্ত পৌঁছায় গেছে। ইউনুস সাহেব পর্যন্ত এটা তাদের হৃদকম্প হয়ে গেছে, আই টেল ইউ। কারণ একই তারা মনে করেছিল যে শেখ হাসিনা মুষড়ে পড়েছেন, ভেঙে পড়েছেন, যেটা আসলে তা না, সে তা হয় নাই। হ্যাঁ, সে তার দল নেতাকর্মীদের সাথে সরাসরি তার যোগাযোগ নাই, তার অবস্থান কেউ জানে না, অনেক কিছু জানে না, অনেকে টিটকারি করতেছেন, অনেকেই করছেন, এবং অনেকে আজকে দেখলাম বলছেন যে প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর বৈঠকে নাকি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ১ নম্বর আলোচনা হবে, অনেকে এই ইয়ে প্রকাশ করছেন আমি দেখলাম। আমি বসে ইয়ে হলাম যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে অতিথি হিসাবে জায়গা দিয়ে, বা নরেন্দ্র মোদী না তো, ওখানে ইন্ডিয়ান ভারতীয় সরকার সকল দল মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে অতিথি হিসেবে আসে। তো নরেন্দ্র মোদীকে এই বিষয়টা কোনো সব দল ছাড়া এই ইউনুস সাহেবের সাথে আলোচনা করবে বলে মনে হয়? স্রেফ স্বপ্ন দেখেছেন। এগুলো স্বপ্ন দেখলে যা হয়, অতিরিক্ত স্বপ্ন দেখে দেখে মাথা মুথা খারাপ আছে, বা রাতের বেলায় এইসব স্বপ্ন দেখে। তো এটা আলোচনার বিষয়ই হবে না। এটা আপনাকে এই মোদি এই ধরনের কোনো আলোচনায় যদি উঠানোর চেষ্টা করা হয়, সে ধরেন ইউনুস সাহেব যেসব করেন মাঝে মাঝে, উনি হয়তো উঠাইলেন, আমি শিওর যে মোদি এ নিয়ে কোনো একটা কথাও বলবে না। এটা এটা মোদিকে তো তার রাজনৈতিক দলগুলোর আগে ম্যান্ডেট নিতে হবে, কারণ সব রাজনৈতিক দল মিলে এই সিদ্ধান্ত, যে মোদির একা সিদ্ধান্ত না, কিন্তু এটা এখানে রাহুল গান্ধীরও মতামত আছে। একেবারেই একজন লিখছেন, আমি রাজনীতি করি না, কিন্তু এই সময়ে শেখ হাসিনাকে চাই দেশ ঠিক রাখার জন্য। এই প্রসঙ্গেই আমরা আসবো, মোদির বৈঠক নিয়ে যেহেতু আপনি তুললেন, এই প্রসঙ্গেই আমরা আসবো। যদি আওয়ামী লীগ রিলেটেড আর কোনো তথ্য বক্তব্য আপনার থাকে আপনার কাছে, তাহলে আমাদেরকে দর্শকদের জানাতে পারেন। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমি যাই। এই ভাষণটার পরে পরে আমি যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, আপনি ভাবতে পারবেন না শেখ হাসিনার যে ভয়েসটা, এই প্রত্যেকটা লোকের ভয়েস চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকটা লোকে দেশে যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি যে কারণে এর আগের অনুষ্ঠানটাতেও আপনাকে ইয়ে করতেছিলাম যে আমি বেশিক্ষণ ইয়ে করব, কারণ আমার যোগাযোগগুলো আমি ইয়ে করতেছিলাম। তো প্রত্যেকের ভয়েস চেঞ্জ হয়ে গেছে। they felt something that their leader is with them. সো এই যে তাদের নেত্রীর এইভাবে প্রকাশ্য একটা ভাষণ দেওয়া, এবং এটা তাদেরকে উজ্জীবিত করেছে, এটা বলা হয় কোরামিনের মতো, মানে একটা মৃত প্রাণের মধ্যে কোরামিন দেওয়া হয়েছে। ওরা কিন্তু তাদের কথাবার্তা কিন্তু তারা এখন কি করতে পারবে নোবডি নোজ, বাট তারা উজ্জীবিত হয়েছে অন স্পিচ, মানে তারা যেটা বলেছে আমাকে। খুবই পরিষ্কার। অনেকে প্রশ্ন করছেন, আমরা পরে আসবো, একদিকে প্রশ্ন নিব পরে। আমরা একটু আলোচনা করি। আপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে ব্যাংককে আজকে আমাদের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলছিলেন, আমরা রাত 10:10টায় যে অনুষ্ঠানটা করেছিলাম সেখানে এই ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। বঙ্গোপসাগরকে ঘিরে চীন, ভারত এবং বাংলাদেশ যে বিতর্ক তৈরি হলো সেটা নিয়ে, সেখানে প্রেস ক্লাব দিল্লির অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি মিস্টার গৌতম লাহিড়ী বলছিলেন যে তাদের কাছে যে তথ্য, তাতে কোথাও তারা এমন তথ্য পাননি যে নরেন্দ্র মোদীর সাথে কোনো দ্বিপাক্ষিক বৈঠক ইউনূস সাহেবের হবে। তিনি বলছেন, এমনটাই বলছেন যে ইউনূস সাহেবের সঙ্গে যদি হাই এলো হয় চলতি পথে বা খাবার টেবিলে, সেটা হতে পারে, ওনার সাথে হ্যান্ডশেকটা পর্যন্ত হবে না। কারণ ভারত সরকার তাকে কোনো ধরনের স্বীকৃতি দিতে চায় না, আইনি বৈধতা দিতে চায় না। এই দ্বিপাক্ষিক বৈঠক মানে হচ্ছে আইনি বৈধতা, ভারত সরকার এটাকে ওন করতেছে না, এইটাই লাহিড়ী বলছিলেন। তারপরও বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে একটা দ্বিপাক্ষিক বৈঠক না হলেও সাইডলাইন বৈঠক হবে। না, দ্বিপাক্ষিক বৈঠক বলেন নাই, পররাষ্ট্র সচিব যারা বলছেন যে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন, যেটা আমি শুনেছি, ইতিবাচক সাড়া পেয়েছেন যে সাইড লাইনে ওনাদের দুইজনের বৈঠক হবে। তো সেটা বৈঠক কখন? বৈঠকটা হলো বিকাল 4টায়, একই তারিখে, 4 তারিখে 4 সকালের দিকে হলো শীর্ষ সম্মেলনের বাইরে 4টার দিকে তাদের এই দ্বিপাক্ষিক। আর এছাড়াও ইউনূস সাহেবের সাথে অন্যান্যদেরও সাইডলাইন বৈঠক হবে, কোনো দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হয়নি। সো যেভাবে আমি শুনেছি তাতে ওনারা আশা করছেন যে যেই ইঙ্গিতটা দেওয়া হয়েছে সেই ইঙ্গিতটা আসলে রিয়েল ইঙ্গিত বলে পররাষ্ট্র সচিব মনে করছেন, এবং এইটাই এখন ধরেন অনেয়ার করা হয়েছে। এখন ভারত থেকে যেহেতু কোনো বক্তব্য এখন পর্যন্ত আসেনি, সো আসলে এক্স্যাক্টলি আমরা জানি না যে মানে যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা দাবি করছে বা সচিব দাবি করছে, সেটা ভারত আসলে কতটা, তাদের বক্তব্যটা এখনো আসে নাই। কিন্তু
যখন পররাষ্ট্র সচিব দাবি করছে, আমার মনে হয় এটা একটা পজিটিভিটি আছে যে এটা সাইড লাইনে বৈঠক কি, আপনি নিশ্চিত দাবোসের ওনার 47, ওনার নিজের মুখের কথা, আমি হিসাব করছিলাম 40টার মতো, কিন্তু ওনার নিজের মুখের কথা উনি বলছেন 47টা বৈঠক করেছেন। কিন্তু বেশিরভাগই তো আপনি ছবিগুলো দেখছেন একই জায়গাতে, পেছনে একই ওখানে হাত মিলানো ছবি ছিল, এগুলোর সাইড লাইনের এঙ্গেজমেন্ট বলে। এখন এঙ্গেজমেন্ট, এটা কূটনৈতিক ভাষায় এঙ্গেজমেন্ট। এখন এই এঙ্গেজমেন্টটাকে যদি বলা হয় যে দুজনের বৈঠক হতে পারে, সেটাকে যদি আপনি যেভাবে বলেন, তবে এঙ্গেজমেন্ট একটা হওয়ার তো সম্ভাবনা আছে। আপনি একই করিডোর দিয়ে হাঁটবে, একই একটা দিয়ে হাঁটবে, মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আবার এটাও হতে পারে, হ্যাঁ মোদি রাজি হয়েছে যে উনি যেহেতু চীনা অস্ত্র মুখ খুলেছেন যিনি, যে চীন বলেছে যে চীনকে উনি বলেছেন যে ভারতের 7 সিস্টার নিয়ে উনি যেসব কথা বলেছেন, এটাতে হয়তো মোদি উদ্বিগ্ন হয়ে হয়তো বৈঠকে উনি আসলে ইউনূসের মতামত জানার চেষ্টা করতেও পারেন, হতে পারে। মানে এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য। আমি এখন পর্যন্ত ইন্ডিয়ার তরফের কোনো কিছু এখন পর্যন্ত দেখি নাই। দেখলে হয়তো বলা যেত, কিন্তু আই এম নট শিওর। কিন্তু যেহেতু আমাদের পররাষ্ট্র সচিব বলছেন, তাহলে একটা এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্টটা সেটা বিভিন্ন ধরনের হয়। এটা আপনি বলতে পারেন হাই যে হেলো হতে পারে, হ্যান্ডশেক হতে পারে, দাঁড়িয়ে ছবি তোলা হতে পারে, কুশল বিনিময় হতে পারে, অনেক কিছুই হতে পারে। এঙ্গেজমেন্ট ইজ এঙ্গেজমেন্ট, এটা ডিপ্লোম্যাটিক ভাষায় এটা এঙ্গেজমেন্ট বলে। একেবারে হাই রিপ্রেজেন্টেটিভ আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে বাংলাদেশ, বিশেষ করে ভারত জুড়ে, এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী সীমান্তবর্তী আসাম, ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বাংলাদেশের ওই অঞ্চল দখল করে নিচ্ছেন, ওই অঞ্চল দখল করে নিচ্ছেন, এইসব নানা বিষয় নিয়ে কথা বলছেন। হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন খলিলুর রহমান যে মিস্টার ইউনূস 2012 সালেও কথা বলেছেন যে এই ল্যান্ডলক যে 7 সিস্টার সেখানে ব্যবসা করতে পারে চীন এসে বা অন্য দেশ এসে। জাপানেও তিনি 2023 সালে বলেছেন। কিন্তু ভারতীয় বিশ্লেষকরা বলছেন, রাজনীতিবিদরা বলছেন, ইন্ডিয়ার বিষয়ে উনি কথা বলার কে? ইন্ডিয়ার সঙ্গে কোনো আলোচনা না করেই উনি কথা বলার কে? উনি বঙ্গোপসাগরের দাবি করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছেন ভারত মহাসাগরের দাবিদার তিনি কিভাবে হবেন? কিন্তু ভারত মহাসাগর না, উনি তো বঙ্গোপসাগরের কথা বলছেন, ওশানের ল্যান্ডলর্ড। এখন হাই রিপ্রেজেন্টেটিভ বলছেন যে এইটা কেউ নিতে পারে না নিতে পারে, চীন এসে আমার দেশে অ্যাসেম্বলিং করবে কোনো জিনিস, সেটা সে অন্য ইয়েতে প্রোডাক্ট রপ্তানি করবে, 7 সিস্টার চাইলে নিতে পারে না নিতে পারে, এটা তো ওইভাবে বলা হয়েছে এবং তাদের অবস্থান খুব পরিষ্কার। আচ্ছা, এইটার উত্তর আমি দিচ্ছি, কিন্তু এই ফাঁকে একটা রিকোয়েস্ট যেটা বারবার করা হচ্ছে যে শেখ হাসিনার ভাষণটা প্রচারের জন্য। তো আমি তার উদ্দেশ্যে বলছি যে এটা বাংলাদেশে অনিয়ার করার মতো ক্ষমতা, মানে বিপুল টক শো নাই, এবং সেটা করতে গেলে আইনগত জটিলতায় পড়তে হবে এবং আইনগতভাবে বিপুল টক শো প্রবলেম পড়বে, যে কারণে এটা প্রচার করা সম্ভব না। কিন্তু আপনারা ইউটিউবে গেলে আপনারা বাইরে থেকে যেসব ইউটিউবগুলির আছে, ব্রাঞ্চ আছে, ইভেন একটু আগে আমি জানতে পারলাম বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও তারা পোস্ট করেছে। সো আপনারা ইচ্ছা করলে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পোস্টটাতে ওনার পুরো বক্তৃতাটা করা আছে, ওটা দেখতে পারেন।